হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশার মধ্যে আছেন, যারা ইতিমধ্যে আমাকে বিভিন্নভাবে প্রশ্ন জিজ্ঞেস করেছেন, বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেছেন। বিশেষ করে যে বিষয়টি নিয়ে বলতে চাচ্ছি সেটা সার্বজনীন পেনশন। তো এই সার্বজনীন পেনশন নিয়ে সকল ধরনের জিজ্ঞাসা এবং তার উত্তর নিয়ে আজকে আলোচনা করব। আমি ভিডিওটিকে সাজিয়েছি 10টি প্রশ্ন উত্তর এবং 10টি প্রশ্ন তার উত্তর। তো যারা চাকরি করছেন এবং যারা নতুন চাকরিতে যোগদান করবেন সকলের জন্য কিন্তু ভিডিওটি গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আমাদের যে মূল যে টপিকস, মূল যে পয়েন্ট সেটা সার্বজনীন পেনশন নিয়ে 10টি প্রশ্ন। আমরা কি করব, উত্তরগুলো সাথে সাথে জেনে নেব। তো প্রথমেই আমরা চলে যাই যে কি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা আমাদের কি ছিল? আচ্ছা, প্রথম প্রশ্নটা যদি আমরা একটু দেখি, ফার্স্ট কোয়েশ্চেন যেটা বলছে কি যে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় কত মানুষ পেনশন সুবিধার আওতায় আসবেন। অর্থাৎ এই যে সার্বজনীন পেনশনের যে স্কিম যে চালু করা হচ্ছে, এর আওতায় কত সংখ্যক লোক এই সুবিধার মধ্যে আসবে। উত্তর যেটা যে দেশের 4 শ্রেণীর প্রায় 10 কোটি মানুষের কথা বিবেচনায় রেখে চালু করা হচ্ছে সার্বজনীন পেনশন ব্যবস্থা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাব অনুযায়ী 2020 সালে 60 বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল 1,20,00,000। তার মানে এখান থেকে আমরা একটা কিন্তু তথ্য অলরেডি পেয়ে গেলাম যে 2020 সালে 60 বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল কত? 1,20,00,000। আচ্ছা, এবং এই সংখ্যাটা 2041 সাল নাগাদ তাদের যে সংখ্যাটা হবে সেটা কিন্তু 3,10,00,000-এ গিয়ে পৌঁছাবে। তো এই যে বিশাল যে জনগোষ্ঠী, 60 ইয়ারের পর যে বড় যে একটি জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে এবং নিম্ন আয় ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত সমাজের 85% মানুষকে সুরক্ষা দেওয়ার সুযোগ তৈরি করতে সার্বজনীন পেনশন ব্যবস্থা কিন্তু চালু করা হয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন সার্বজনীন পেনশন ব্যবস্থাটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি সংখ্যক লোক এই সার্বজনীন পেনশনের আওতায় আসতে পারবে। তো সেকেন্ড প্রশ্নটা যেটা বলছে যে কখন থেকে পেনশন চালু হবে, সুবিধাটা চালু হবে। তাহলে এটার উত্তর আমরা সরাসরি যদি চলে যাই উত্তরে, বলছে দেশে বিদেশে বসবাসরত 18 বছরের বেশি বয়সী যে কোনো বাংলাদেশি এখন কি করতে পারবেন, যে সার্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় কিন্তু আসতে পারবেন। একজন পেনশনধারী ব্যক্তি 60 বছর পূর্ণ হওয়ার পর পেনশন পাওয়া শুরু করবেন। তাহলে পেনশন কখন পাবেন? পেনশন পাওয়ার সময় মূলত আপনি 60 বছরের পর থেকে কিন্তু আপনার এই পেনশনটি আমরণ বা 75 বছর পর্যন্ত কিন্তু এই পেনশন সুবিধাটা পেয়ে থাকবেন। 75 বছরের আগেই যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে কিন্তু তার নমিনি 75 বছর পর্যন্ত সেই পেনশন সুবিধাটা ভোগ করতে থাকবেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন যেটা আসে সেটা শুরুতে কি ধরনের কর্মসূচি বা পেনশন স্কিম চালু হয়েছে, যে ইনিশিয়াল পর্যায়ে যে কোন কোন স্কিমগুলো চালু হয়েছে। তো এটা আমরা মোটামুটি সকলেই অবগত যে 4টি আলাদা স্কিম নিয়ে সার্বজনীন পেনশন ব্যবস্থা যাত্রা শুরু হয়েছে, যেগুলো প্রবাস, প্রগতি, সুরক্ষা আর সমতা। তো প্রবাস স্কিমটি আমরা জানি এটা শুধুমাত্র প্রবাসী বাংলাদেশিদের জন্য। আর প্রগতি স্কিম যেটা, এটা কি বেসরকারি প্রতিষ্ঠানের যে কর্মকর্তা আছে, কর্মচারী আছে এবং মালিক শ্রেণীর আছে, তাদের জন্য কিন্তু এই প্রগতি স্কিম। আর সুরক্ষা যে স্কিম, এইটা একেবারে সমাজে রিক্সা চালক থেকে শুরু করে কৃষক, শ্রমিক, কামার কুমার, জেলে তাঁতি ইত্যাদি সকর্ম নিয়োজিত নাগরিকদের জন্য। আর সমতা যে স্কিম, এই সমতা স্কিম নিম্ন আয়ের মানুষের জন্য। এই ছিল মোটামুটি 4 ধরনের স্কিম এবং কোন স্কিমে কারা আসবে সেটা মোটামুটি আমরা দেখে নিলাম। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা সচরাচরই আসতে দেখা যায় সেটা পেনশনের ব্যবস্থাপনা কিভাবে হবে, অর্থাৎ এই যে পেনশনের যে ব্যবস্থাপনাটা, পেনশনটা কিভাবে
দেওয়া হবে। আচ্ছা, এইটার উত্তর যদি আমরা একটু আলোচনা করি, কি বলছে যে পেনশন ব্যবস্থা পরিচালনা ও বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা অর্থ বিভাগের আওতাধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষ, যেটা হচ্ছে একটা ওয়েবসাইট কিন্তু ডেভেলপ করা আছে, ক্রিয়েট করা আছে। আপনাদের যদি হচ্ছে কোনো কিছু জানার আগ্রহ থাকে বা ইচ্ছে থাকে, জানার যদি বিশেষ প্রয়োজন হয়, তাহলে হচ্ছে তাদের যে ওয়েবসাইট আছে www.upension.gov.bd, এই ওয়েবসাইটে ঢুকে সার্বজনীন পেনশন সম্পর্কে কিন্তু অনেক ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এই ছিল আমাদের পেনশনের ব্যবস্থাপনা। এরপরের প্রশ্ন যদি আমরা সরাসরি চলে যাই যে কিভাবে এই পেনশন স্কিমগুলো পরিচালিত হবে। আচ্ছা, তো এই স্কিমগুলো কেমনে পরিচালনা করা হবে, এটার উত্তরে যদি আমরা হচ্ছে সরাসরি চলে যাই, কি বলছে, জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে পেনশন ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে। প্রত্যেক চাঁদাদাতার জন্য একটি করে কিন্তু আলাদা পেনশনের হিসাব থাকবে। অর্থাৎ আপনি যদি হচ্ছে পেনশনের আওতায় আসে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য একটা কি থাকবে, যে পেনশনের যে হিসাব, সেই হিসাব নাম্বার কিন্তু আপনাদের সেই হিসাব নাম্বার কিন্তু আলাদাভাবে থেকে যাবে। তো চাঁদাদাতা 60 বছর বয়স থেকে পেনশন পাওয়া শুরু করবেন এবং 75 বছর পূর্ণ হওয়ার আগে মারা গেলে তার নমিনি মূল পেনশনধারীর বয়স 75 হওয়ার বাকি সময় মাসিক ভিত্তিতে কিন্তু পেনশন পাবেন। তার মানে এখানে আমরা যে কথাটা অলরেডি আমরা আগেই বলেছি। তো 10 বছর চাঁদা দেওয়ার আগে যদি কেউ মারা যায়, সেক্ষেত্রে কি করণীয়? তো 10 বছর চাঁদা দেওয়ার আগেই যদি হচ্ছে কোনো পেনশনার যদি মারা যায়, তাহলে তার যে জমা হওয়া অর্থ, সেটা কিন্তু মুনাফা সহ তার যে নমিনি আছে, সেই নমিনি কিন্তু এই টাকাটা, সম্পূর্ণ টাকাটা কিন্তু সে পেয়ে যাবে। আচ্ছা, এরপরের প্রশ্নটা আমরা একটু দেখি, যেটা বলছে যে পেনশন কর্মসূচিতে আবেদন করতে হলে কি কি কাগজপত্র লাগবে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে আমি যদি হচ্ছে পেনশন স্কিমের আওতায় আসতে চাই, তাহলে আমার হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে। তো কাগজপত্রের ক্ষেত্রে যদি আমরা একটু আসি, যে পেনশন ব্যবস্থার আওতায় আসতে গেলে আপনাদের যে কাজটা করতে হবে, একজন আবেদনকারীর অবশ্যই যে জিনিসটা লাগবে, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি। কিন্তু প্রবাসী বাংলাদেশের ক্ষেত্রে এখানে কিন্তু একটু ছাড় আছে। যাদের হচ্ছে এনআইডি নেই, তারা হচ্ছে পাসপোর্টের ভিত্তিতে এই পেনশনের কর্মসূচিতে যোগদান করতে পারবেন। তবে দ্রুততম সময়ের মধ্যে এনআইডি সংগ্রহ করে পেনশন কর্তৃপক্ষের কাছে কিন্তু তা জমা দিতে হবে। আচ্ছা, নাম্বার 7 কোয়েশ্চেন, এই প্রশ্নটা দেখা যায় কি আসে, বলছে সার্বজনীন পেনশনের বিভিন্ন স্কিমের জন্য চাঁদার হার কত। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সার্বজনীন যে পেনশনের যে ব্যবস্থাটা আছে, বিভিন্ন যে স্কিম আছে, কোন স্কিমে কত টাকা করে, আচ্ছা, কোন স্কিমে কত টাকা করে চাঁদা দিতে হবে। আচ্ছা, এইটা যদি আমরা একটু দেখি, যে প্রবাস স্কিমের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, প্রবাস স্কিমে কিন্তু এখানে 3টা সেগমেন্টে টাকা দিতে পারবে, 7,000, 7,500 এবং হচ্ছে 10,000 টাকা। তার মানে আপনি চাইলে 3টির যে কোনো একটি কিন্তু আপনি চুজ করতে পারেন। এরপরে প্রগতি স্কিমে আছে 2,000, 3,000 ও 5,000 টাকা, এবং সুরক্ষা স্কিমে আছে 1,000, 2,000 ও 3,000 টাকা, আর হচ্ছে পঞ্চম এবং হচ্ছে 5,000 টাকা করে চাঁদা দেওয়ার যে সুযোগ, এটা গেলো আমাদের হচ্ছে কি সুরক্ষা স্কিম। আচ্ছা, এরপরে যদি আমরা সমতা স্কিমের ক্ষেত্রে যাই, এখানে কিন্তু একটা বিশেষ একটা ছাড় আছে। তো সমতা স্কিমের চাঁদার হার কিন্তু একটি, ওখানে 300, 500, 1,000, 2,000, 5,000 এরকম সিস্টেম নেই। এখানে কেবলমাত্র একটি, তা হচ্ছে 1,000 টাকা। তো এই 1,000 টাকার মধ্যে চাঁদাদাতা দিবে 500 টাকা এবং হচ্ছে সরকার কিন্তু এখানে দেবে 500 টাকা। আচ্ছা, আমরা যদি সর্বশেষ পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করি, যে কত হারে মিলবে পেনশনের টাকা। তো আপনি হচ্ছে 60 বছর পর্যন্ত টাকা জমাইলেন, এরপরে আপনি মাসিক কত টাকা বেতন পাবেন, সেটা নিয়ে হচ্ছে একটু যদি বলি, যে সরকার সার্বজনীন যে পেনশন কর্মসূচি বা স্কিম চালু করেছে, তাতে 18 বছর বয়সে যিনি কর্মসূচিতে যুক্ত হবেন, তিনিই পাবেন সর্বোচ্চ সুবিধা। আপাতত 4 ধরনের পেনশন কর্মসূচি চালু আছে, সেটা তো আমরা জানি। এই 4 ধরনের কর্মসূচিতে সবচেয়ে বেশি অর্থ জমার সুযোগ রাখা হয়েছে প্রবাসী বাংলাদেশিদের জন্য। তার মানে
আমরা 4টা স্কিমের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, সবচেয়ে বেশি পরিমাণ টাকা সঞ্চয় বা জমা করে রাখতেও কিন্তু আমাদের হচ্ছে প্রবাসী যারা আছে বাংলাদেশী, তারা কিন্তু এই অর্থটা জমা রাখতে পারবেন। আশা করি হচ্ছে আপনাদের হচ্ছে সকল ধরনের প্রশ্ন, জিজ্ঞাসা ও হচ্ছে উত্তর সঠিকভাবে পেয়ে গেছেন। এরপরে যদি হচ্ছে কেউ যদি হচ্ছে বা কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার সকল ধরনের প্রশ্নের জবাব দিতে। তো সকলেই ভালো থাকবেন। আপনাদের সকলের হচ্ছে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।